প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো দেখো, আজকে আমরা ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টারের ইতিহাসের যে সিলেবাসটি রয়েছে, অর্থাৎ আমাদেরকে কি কি পড়তে হবে ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয় থেকে, সে বিষয়ে আলোচনা করব এবং কোন ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করে নেব। তো দেখো, এটা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে ক্লাস 12 এর পরে আমাদের উচ্চ মাধ্যমিক, তারপর আমাদের আরো এগিয়ে যাওয়া জীবনের ক্ষেত্রে। তো সেই জায়গাটা যদি আমাদেরকে ভালো করে করতে হয়, তাহলে অবশ্যই নাম্বারটা যেমন নিয়ে আসতে হবে, তেমন আমাদের সিলেবাসটা কি রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা কি পড়ছি সেটা যদি আমরা ভালো করে না বুঝি, বুঝতে না পারি যে আমাদেরকে কি পড়তে হবে সারা বছর ধরে, তাহলে তার সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। যে কারণে আজকে আমরা প্রথম ক্লাসে কি আলোচনা করে নেব, যে আমাদের সিলেবাসটা কি রয়েছে। ঠিক আছে, চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো, আমাদের যে সিলেবাসটি রয়েছে, প্রথম ইউনিটে রয়েছে ব্রিটিশ ও ব্রিটিশ রাজ। ব্রিটিশ ও ব্রিটিশ রাজ, এটা আমাদের প্রথম ইউনিটে রয়েছে। তাহলে এখানে আমাদেরকে কি দেখতে পাবো? এই যে প্রথম ইউনিটে রয়েছে, এখানে আমাদের একটাই অধ্যায় রয়েছে, 1857 সালের বিদ্রোহ। 1857 সালের মহাবিদ্রোহ। এর আগে ক্লাস 10-এও আমরা 1857 সালের বিদ্রোহ পড়েছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ঐতিহাসিক মতগুলি আলোচনা করেছিলাম। কোন ঐতিহাসিক এটিকে জাতীয় বিদ্রোহ বলছে, কে এটিকে কৃষক বিদ্রোহ বলছে, কে মহাবিদ্রোহ বলছে, সেই বিষয়গুলি আমরা আলোচনা করেছিলাম। কিন্তু আমাদেরকে ক্লাস 12-এ এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানতে হবে। এখানে আমরা কি কি জানবো না, মহাবিদ্রোহের কারণ কি ছিল, কারণ কি তার প্রত্যেকটা পয়েন্ট, যেমন অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ, আর একটা কি আছে, রাজনৈতিক কারণ। এই প্রত্যেকটা কারণকে আমাদেরকে ভালো করে কিন্তু ক্লাস 12-এর প্রথম ইউনিটে আমাদেরকে জানতে হবে। এটা আমাদের প্রথম ইউনিটের প্রথম পয়েন্টে মনে রাখতে হবে। তারপর কি রয়েছে, তারপর কে কে নেতৃত্ব প্রদান করেন, নেতৃত্ব কে কে প্রদান করেন ও কোন ব্রিটিশ সরকার এটিকে দমনের জন্য এগিয়ে এসেছিলেন, কোন ব্রিটিশ সরকার এটিকে দমনের জন্য এগিয়ে আসেন। তাহলে এখানে আমাদেরকে কিন্তু পুরো ডিটেলস ভাবে 1857 সালে মহাবিদ্রোহের কারণ কি ছিল, কে দমন করতে এসেছিল, কোথায় কে নেতৃত্ব প্রদান করেছিল, ফলাফল কি হয়েছিল, এর পরবর্তী ঘটনা, 1858-এর মহারানীর ঘোষণা, তার ফলে কিভাবে ভারতীয়দের উপর এসেছিল, সমস্ত বিষয়টা কিন্তু আমাদেরকে এই প্রথম ইউনিটেই 1857-এর মহাবিদ্রোহে আলোচনা করতে হবে। আমরা কিন্তু ক্লাস 10-এ যখন মহাবিদ্রোহের চরিত্র পড়েছিলাম, সে জায়গাতে কিন্তু আমরা এতটা ডিটেলস ভাবে পড়িনি। আমরা পড়েছিলাম শুধুমাত্র ঐতিহাসিক মতামতগুলি, কোন ঐতিহাসিক এটিকে কি মতামত দিয়েছে, তো আমরা শুধু সেই জায়গাটি আলোচনা করেছিলাম। আচ্ছা, এখান থেকে আমরা কত নম্বরের প্রশ্ন পেতে পারি? তোমরা মনে করতে পারো যে এখান থেকে তো আমরা অনেকগুলি জায়গায় দেখতে পাচ্ছি, কারণের জায়গা রয়েছে, নেতৃত্ব প্রদানের জায়গা রয়েছে, তো লং প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন তো আসবেই, কিন্তু তা নয়। এখান থেকে আমরা একটা 4 নাম্বার আর একটা 3 নাম্বারের প্রশ্ন পাবো, অর্থাৎ টোটাল আমরা এখান থেকে 7 নাম্বারের প্রশ্ন কিন্তু পেয়ে যাব। কিন্তু আমাদেরকে এই ইউনিটটা ভালো করে বুঝতে হবে। বুঝতেই পারছো যে বড় প্রশ্ন না দিয়ে এখানে কিন্তু ভেঙে ছোট প্রশ্ন করে দেওয়া হয়েছে। যে জায়গা থেকে আমাদের বড় প্রশ্ন বেশি আসতে পারে, সে জায়গা থেকে যখন ছোট প্রশ্ন চাইছে, সরকার যখন বলেছে সিলেবাস অনুযায়ী যে এখান থেকে 4 এবং 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, তো আমাদেরকে কিন্তু জায়গাটা আরো ডিপলি জানতে হবে। অর্থনৈতিক কারণের মধ্যে কি কি কারণ ছিল, লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত কিভাবে প্রভাবিত করেছিল, তো সেই জায়গাটি কিন্তু আমাদেরকে ভালো
ভালো করে বুঝতে হবে। এবং সত্যবিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি, সেগুলি কি, তার ফলে কি প্রভাব এসেছিল, এই জায়গাগুলি কিন্তু গভীরভাবে আমাদেরকে জেনে নিতে হবে। কারণ কি, একটাই কারণ যে এখান থেকে আমরা 4 এবং 3 নম্বরে প্রশ্ন পাবো। লং প্রশ্ন পেলে তো খুব ইজি, যে কারণ আমরা নিজেদের মতো করে লিখে দিতে পারবো, কিন্তু শর্ট প্রশ্ন আমাদেরকে কিন্তু ভালো করে ডিপলি মনে রাখতে হবে। তো এই জায়গাটি কিন্তু যে কারণেই খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো আমাদের প্রথম ইউনিট। দ্বিতীয় ইউনিট কি রয়েছে? জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এই দুটির নাম তোমরা ভালো করে বোঝো, যে জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ। জাতীয়তাবাদ অর্থাৎ কি, একদিকে যেমন মানুষের মধ্যে নিজের দেশের প্রতি ভালোবাসার জাগরণ ঘটছে, তারা নিজেদেরকে চিনতে পারছে, নিজেদের একটা নতুন ভাবে জন্ম ঘটছে, অপরদিকে সেটি আবার ভেঙে যাচ্ছে, ভাঙন ঘটছে, সেটি আবার ভাঙন ঘটছে। অর্থাৎ কি, মানুষের মধ্যে যখন জাগরণ ঘটছে, মানুষ যখন নিজেকে বুঝতে পারছে, তখনই কিন্তু এই ভাঙনটা ঘটছে। জাতীয়তাবাদের কথার অর্থ কি, নিজের দেশের প্রতি যখন ভালোবাসা সে বুঝতে পারছে, অর্থাৎ ব্রিটিশরা তাদের উপর যে অত্যাচার করছে তার কারণ যখন সে বুঝতে পারছে, তার নিজের ধর্মকে যখন সে বুঝতে পারছে, এভাবে যখন তার নিজের মনুষ্যত্বের জাগরণ ঘটছে, অপরদিকে কিন্তু ভাঙনও ঘটছে। যে কারণে এই অধ্যায়টিকে বা এই ইউনিটটিকে আরো 3টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। কি কি 3টে অধ্যায়? একটি হচ্ছে আলিগড় আন্দোলন থেকে হিন্দু মহাসভা ও দেশ ভাগের পথে। যে কারণেই আমি তোমাদেরকে প্রথমে এই জাতীয়তাবাদটা বোঝালাম, যে জাগরণ ঘটছে, জাগরণ ঘটার কারণেই কিন্তু একদিকে আলিগড় আন্দোলন যেমন মুসলিম ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠছে, একদিকে আলিগড় আন্দোলন যেমন গড়ে উঠছে মুসলিম ধর্মকে কেন্দ্র করে, অপরদিকে হিন্দু মহাসভা গড়ে উঠছে কাকে না, হিন্দু ধর্মকে কেন্দ্র করে, হিন্দু ধর্মকে কেন্দ্র করে। এবং এই যে উভয়, একদিকে মুসলিম ধর্মের জাগরণ ঘটছে, একদিকে হিন্দু ধর্মের জাগরণ ঘটছে, কিসের কারণে ঘটছে? এই জাতীয়তাবাদের কারণে ঘটছে। এবং যখন দুটি ধর্ম বিভক্ত হয়ে যাচ্ছে, একটা দেশের মধ্যে যখন ধর্ম দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই তখন কিন্তু দেশ ভাগের ঘটনার মতো ঘটনা ঘটছে, সেখানে কিন্তু দেশ ভাগের মতো বা বিচ্ছিন্নতাবাদের মতো ঘটনা কিন্তু সে জায়গাতে সৃষ্টি হচ্ছে। তো আমরা প্রথম অধ্যায়ে দেখতে পাবো যে কিভাবে মুসলিম ধর্মকে কেন্দ্র করে আলিগড় আন্দোলন গড়ে উঠছে এবং তার ফলে কিভাবে মুসলিম ধর্মের মধ্যে জাগরণ ঘটছে সেটা যেমন দেখতে পাবো, অপরদিকে তেমনি হিন্দু মহাসভা কিভাবে হিন্দুদেরকে জাগরণ ঘটাচ্ছে, তাদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তুলছে, সে জায়গাটি আমরা এখানে দেখতে পাবো। আর দ্বিতীয় অধ্যায় কি রয়েছে? দ্বিতীয় অধ্যায় রয়েছে ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। যতই দুটি ধর্মের মধ্যে বিভাজন ঘটুক বা যাই ঘটুক না কেন, ওই সময় কিন্তু, অর্থাৎ এই প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে, ঠিক 1913-14 বা 15 সময়কালে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ বা ডোমিনিয়ন স্ট্যাটাস, অর্ধ স্বাধীনতার কথা বলা হয়েছিল ভারতের তরফ থেকে ব্রিটিশ রাজের কাছে। তো প্রথম বিশ্বযুদ্ধ কিভাবে ভারতের ওপর প্রভাব বিস্তার করেছিল বা অর্ধ স্বাধীনতার দাবিতে ভারতীয়রা কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল, সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাবো। এখানে মূল পয়েন্ট কি রয়েছে? অর্ধ স্বাধীনতা বা ডোমিনিয়ন স্ট্যাটাস। এই যে অর্ধ স্বাধীনতা, এই অর্ধ স্বাধীনতা কি তারা প্রকৃতপক্ষে লাভ করতে পেরেছিল? ব্রিটিশদের থেকে কি তারা অর্ধ স্বাধীনতা লাভ করতে পেরেছিল? এই ডোমিনিয়ন স্ট্যাটাস পেয়েছিল? সেই পেয়েছিল কি কি পায়নি, সেটা কিন্তু আমরা এই অধ্যায়ে আলোচনা করব। আর যদি পেয়ে থাকে কিভাবে পেয়েছিল, যদি না পেয়ে থাকে তার পরবর্তী ফলাফল কি হয়েছিল, পুরো বিষয়টা আমরা এই দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব, ইউনিট 2 দ্বিতীয় অধ্যায় থেকে। আচ্ছা, তৃতীয় অধ্যায় কি রয়েছে? স্বাধীনতার পূর্বাভাস। দেখো, অনেকটাই সময়কাল, যখন প্রথম বিশ্বযুদ্ধ বলা হচ্ছে তখনকার সময়কাল কত? 1915, 14 থেকে 15। আর যখন বলা হচ্ছে স্বাধীনতার পূর্বাভাস, অর্থাৎ কি, প্রায় যখন 1947 বা তার আগের কিছু পদক্ষেপ, মনে করো যে 1945, 1940 এরকম সময়কালে, পুরো এই যে 1914 থেকে
1940-এর সময়কাল, এই জার্নিটা কি ঘটেছিল, কিভাবে অর্ধ স্বাধীনতা থেকে তারা পূর্ণ স্বাধীনতাতে পরিবর্তন এসেছিল মানুষের মধ্যে, তারা কি কি পদক্ষেপ নিয়েছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, এবং ব্রিটিশরা ভারতীয়দেরকে দমন করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছিল, সবটাই কিন্তু আমরা এখানে আলোচনা করব। তাহলে যদি আমরা ইউনিট 2টাকে দেখি, ইউনিট 2-র মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, পুরো যে আমাদের মডার্ন হিস্ট্রি বা আধুনিক ভারত, যেখানে ব্রিটিশ শাসনের একটা পিক পয়েন্ট বা সর্বোচ্চ স্থান থেকে কিভাবে ভারতের স্বাধীনতা পর্যন্ত জার্নিটা বা যাত্রাটা ঘটেছিল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কি, ব্রিটিশ শাসনের সর্বোচ্চ স্থান থেকে, ব্রিটিশ শাসনের সর্বোচ্চ স্থান থেকে যে স্বাধীনতার আগে পর্যন্ত বা স্বাধীনতার কিছুকাল পূর্বে পর্যন্ত ঘটনাকে, স্বাধীনতার আগের ঘটনা আমরা এই ইউনিট 2-র মধ্যে লক্ষ্য করতে পাচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমাদের ইউনিট 2-তে কি পড়তে হবে সেটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু এখানে কত নম্বরের প্রশ্ন আসতে পারে? এখানে কিন্তু আমাদের অনেকটা মার্কস বেশি আছে। এই অধ্যায়টি থেকে আমরা, ইউনিট 2 থেকে আমরা টোটাল পাচ্ছি, টোটাল মার্কস রয়েছে 19, যেখানে 4 নাম্বারের আছে 2টো প্রশ্ন অর্থাৎ 8, 3 নাম্বারের আছে একটা প্রশ্ন অর্থাৎ 3 নাম্বার, এবং 8 নাম্বারের আছে একটা প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা 8 নাম্বারের প্রশ্ন পাচ্ছি, আবার 4 নাম্বারের একটাও প্রশ্ন পাচ্ছি। প্রথম অধ্যায় থেকে কিন্তু আমরা শুধু 4 এবং 3 নাম্বারের প্রশ্ন পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা 8 নাম্বারও যেমন পাচ্ছি, 4 নাম্বারে 2টো প্রশ্ন পাচ্ছি এবং 3 নাম্বারেরও একটা প্রশ্ন পাচ্ছি। অর্থাৎ টোটাল 19 মার্ক আমাদের সম্পূর্ণ পরীক্ষা 12-এর যে টোটাল মার্কস রয়েছে কত, 40 মার্ক। 40 মার্কের মধ্যে হাফ নাম্বার কিন্তু আমরা এই একটা ইউনিট থেকেই পেয়ে যাব। মানে এই ইউনিটটার ইম্পর্টেন্স কতটা রয়েছে, গুরুত্ব কতটা রয়েছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। কারণ কি, সম্পূর্ণ মডার্ন হিস্ট্রি বা ভারতের যে পুরো ইতিহাস, আধুনিক ইতিহাস, সেই একটা ইউনিটের মধ্যেই আমাদের রয়েছে। তো আমাদের কিন্তু এই ইউনিটটা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে এবং লং প্রশ্নের জন্য কিন্তু এই ইউনিটটাকে তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে পরের ইউনিটে যাওয়া যাক। পরের ইউনিটে দেখো, 3 নম্বর ইউনিট রয়েছে কি, সংবিধান গঠন। সংবিধান গঠন, নবযুগের সূচনা ও স্বাধীনতার উত্তর ভারত। অর্থাৎ এই যে আমরা ইউনিট 2-তে দেখলাম যে স্বাধীনতার পূর্ব পর্যন্ত স্থানে তারা পৌঁছে গিয়েছে এবং স্বাধীনতা যখন প্রদান করছে লর্ড মাউন্টব্যাটেন ভারতীয়দের হাতে, তখন যে সংবিধান রচিত হচ্ছে, কিভাবে ভারতের শাসন ভার ভারতীয়দেরকে হাতে দেওয়া হবে, সেক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, বিশেষ করে ডক্টর বি.আর. আম্বেদকরের কি ভূমিকা ছিল, এবং বিভিন্ন দেশীয় রাজ্যও কিন্তু এই সময় ছিল, তো তাদের জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। একদিকে যেমন এখানে কি ছিল, দেশীয় রাজ্য ছিল, দেশীয় রাজ্য, সাথে সাথে উদ্বাস্তু সমস্যা, সাথে সাথে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর জন্য নেওয়া হয়েছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল। তো সেই বিষয়গুলিকে, অর্থাৎ স্বাধীনতার পরে ভারতকে চেঞ্জ করার জন্য, ভারতের জন্য সংবিধান কিভাবে লেখা হয়েছিল, সংবিধান রচনা, এই বিষয়টা আমরা কোথায় দেখতে পাচ্ছি না, ইউনিট 3-তে। ইউনিট 3-তে দেখতে পাচ্ছি, আর এখানেও কিন্তু আমরা একটা 4 নম্বরের প্রশ্ন পাবো আর একটা 3 নম্বরের প্রশ্ন পাবো, একটা 4 নাম্বার একটা 3 নাম্বারের প্রশ্ন পাবো। টোটাল আমাদেরকে এখানে 7 নাম্বারের প্রশ্ন তৈরি করতে হবে, 8 নাম্বারের কিন্তু কোনো প্রশ্ন এখান থেকে আমরা পাবো না। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো ইউনিট 3টাতে আমাদেরকে কি কি পড়তে হবে।
আচ্ছা, তা পরের ইউনিটটাতে যাওয়া যাক। পরের ইউনিটটাতে রয়েছে যে রাষ্ট্রের নির্মাণ ও সেই সম্পর্কিত বিষয়সমূহ। অধ্যায়টার কি নাম দেওয়া হয়েছে দেখো, 1971-এর ভারত পাক যুদ্ধ। অর্থাৎ আমরা জানি 1971-এ যেখানে ভারত থেকে বিভক্ত হয়ে বাংলাদেশ একটা নতুন দেশ হিসেবে তা তৈরি হয়েছিল। তো সেক্ষেত্রে বাংলাদেশে যে স্বাধীনতা আন্দোলন বা মুক্তি আন্দোলন, সেখানে কি ভূমিকা ছিল সেটা আমরা দেখতে পাবো এই ইউনিটটাতে। অর্থাৎ কি, ভারত ও বাংলাদেশ, ভারত ও বাংলাদেশ যে দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, দুটি দেশ পৃথক হয়েছিল, সেই ঘটনাটা আমরা এখানে লক্ষ্য করতে পারবো। অর্থাৎ আগেই তো ভারতের থেকে পাকিস্তান আলাদা হয়ে গিয়েছিল, পরবর্তীকালে ভারতের থেকে বাংলাদেশ পৃথক হয়ে যে নতুন একটা দেশ গঠিত হয়েছিল, তাদের যে সংগ্রামের কাহিনী, সেটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তাহলে আমাদের ক্লাস 12-এর ইতিহাসটাকে আমরা যদি একটু কল্পনা করি, আমরা কিন্তু এখানে অনেকটা বড় সিলেবাসই কভার করছি, অনেকটা কম সময়ে অনেকটা বড় সিলেবাস। একদিকে আমরা কি দেখতে পাচ্ছি, একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ভারতের স্বাধীনতা, ভারতের স্বাধীনতার লড়াই, ভারতের মুক্তিযুদ্ধের লড়াই, সাথে সাথে আমরা ভারত পাকিস্তান বিভাজন লক্ষ্য করতে পাচ্ছি। ভারত এবং পাকিস্তান অর্থাৎ কি একটা নতুন দেশ গঠিত হলো, তারপর ভারত ও বাংলাদেশ, অর্থাৎ টোটাল 3টি দেশের স্বাধীনতা যুদ্ধ আমরা এই একটা ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টারের মধ্যে আমরা আলোচনা করছি। এখানেও কিন্তু আমরা কি পাচ্ছি, একটা 4 নম্বরের প্রশ্ন আর একটা 3 নম্বরের প্রশ্ন, আমরা টোটাল 7 নম্বরের প্রশ্ন এখান থেকে পাচ্ছি। আচ্ছা, তোমাদের আমি আরো একবার বলে রাখি যে আমাদের কিন্তু ক্লাস 12-এর যে ফাইনাল পরীক্ষা, সেখানে আমাদের সম্পূর্ণ টোটাল মার্কস কত রয়েছে, 40 নাম্বার। 40 নাম্বার। তো সেখানে আমাদেরকে টোটাল দিতে হচ্ছে কি না, দুটো 8 নাম্বারের প্রশ্ন, দুটো 8 নাম্বারের প্রশ্ন লিখতে হচ্ছে। আচ্ছা, এই 40 নাম্বারের মধ্যে থেকে কিন্তু বাকি যে 20 নাম্বার, সেখান থেকে আমরা প্রত্যেকটা ইউনিট থেকে দেখলাম যে সেকেন্ড ইউনিট থেকে সব থেকে বেশি নাম্বার আসার চান্স রয়েছে, যেখানে আমরা দেখলাম যে 19 নাম্বার ওখান থেকে ইউনিট 2 থেকে কত, 19 মার্ক। ইউনিট 1 থেকে রয়েছে 7, ইউনিট 3 থেকে রয়েছে 7 এবং ইউনিট 4 থেকে রয়েছে 7। এই যে দুটো 8 নম্বরের প্রশ্ন লিখতে হবে, হতে পারে যে এটা ডিভাইড করে 4+4 এভাবেও কিন্তু আসতে পারে। সুতরাং একটা ইউনিট থেকে যে 8 নাম্বার তৈরি করতে বলা হয়েছে, আমরা কিন্তু একটা ইউনিট থেকেই 8 নাম্বার তৈরি করব, অর্থাৎ ইউনিট 2 থেকেই আমরা 8 নাম্বারের প্রশ্ন তৈরি করব। বাকিগুলোকে আমরা কিন্তু তৈরি করব 4+4 এভাবে বা 4+3 এরকম করে আমরা তৈরি করব। তাহলে আজকে আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটাতে দেখিয়ে দিলাম যে ক্লাস 12-এ আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কি রয়েছে, সেটা আমরা আজকে আলোচনা করে নিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের ক্লাস 12-এ কি পড়তে হবে, ইতিহাসের জন্য কি কি কতদূর পর্যন্ত পড়তে হবে। তো তোমাদের যদি সিলেবাস সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে জানিও, আমি পরে কোনো ভিডিওতে তা আলোচনা করে দেব। আর আজকের এই ভিডিওটি তাহলে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা জানিও। আরো যদি এই ধরনের কোনো শিক্ষামূলক ভিডিও তোমরা পেতে চাও, তাহলে এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকেও ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.